कागज का दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही চলা যায় রে। মানুষের মনটা যতই পায় ততই চায়, কখনোই সেটা থেকে থেমে থাকতে পারে না। এটা ম্যাক্সিমাম মধ্যবিত্ত মানুষদের মধ্যেই হয়। মনে হয় এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পেলাম না। কিন্তু এটা কিন্তু নিচু লেভেল আর আপার লেভেলে হয় না। গরিব মানুষ আর বড়লোকদের মধ্যে হয় না। গরিব মানুষরা যেটা পায় সেটাতেই সুখী থাকতে জানে, আর বড়লোকরা তো অফুরন্ত পেয়েই থাকে। আগের দিন আমাদের এখানে একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল, সেটাতে আমার মেয়ে গেছিল। তো আমাকে লাইভে অনেকজন জিজ্ঞেস করেছে কোথায় হচ্ছিল ড্রয়িং কম্পিটিশনটা, যেটাতে মেয়ে অ্যাটেন্ড করেছিল। তো আমরা যেখানে থাকি, আমরা থাকি দুর্গাপুরে, এবং দুর্গাপুরে আমরা যে কমিউনিটিতে থাকি, যেখানে ফ্ল্যাটে থাকি, সেইখানেরই নিচে হচ্ছিল। এখানে অ্যাক্সিস ব্যাংকের একটা নতুন শাখা খুলেছে, এবং অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকেই এই ড্রয়িং কম্পিটিশনটা অর্গানাইজ করা হয়েছিল। এবং এটার মধ্যে যেটা ডিভিশন ছিল সেটা হচ্ছে 7 থেকে 14, 14 থেকে আবার আপার লিমিট অবধি, যত বয়স অবধি তুমি অ্যাটেন্ড করতে পারো। তো 7 থেকে 14-র মধ্যে ড্রয়িং কম্পিটিশনে যেটা টপিক দিয়েছিল সেটা হচ্ছে হেল্প ওয়ান অ্যানাদার, ঠিক আছে। আর যেটা 14 বছরের ওপরে ছিল সেটাতে ড্রয়িং কম্পিটিশনের টপিক দিয়েছিল যে সুস্থ পরিবেশ সম্পর্কে ড্রয়িং করা। তো এখান থেকে একমাত্র একজনকেই সিলেক্ট করা হবে যে সবথেকে ভালো ড্রয়িংটাকে করতে পারবে। এবং বলা হয়েছিল অনেক ছোট ছোট বাচ্চা এখানে, দেখতেই পাচ্ছ যে 7 বছরেরও ছোট অনেক বাচ্চা এখানে নিয়েছিল আর কি, মানে ড্রয়িং কম্পিটিশনে ভাগ নিয়েছিল। যেমন আমার মেয়ে 5 বছরের, দেখতেই পাচ্ছ পাশাপাশি কত বড় বড়, এবং আমার মেয়ে যথেষ্ট ছোট, সে কখনোই ওই টপিকের ওপর ড্রয়িং করতে পারবে না। তো তাদেরকে বলা হয়েছিল যেমন খুশি তেমন ড্রয়িং করো। আর এখানে কোনো পুরস্কার ছিল না, ছিল সেটা হচ্ছে 1 নম্বর ফার্স্ট যে হবে তাকে সিলেক্ট করা হবে, এবং তার ড্রয়িংটা পাঠানো হবে অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশনের মধ্যে, এবং তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তো এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি বলতে পারো, বা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারো। যেহেতু অ্যাক্সিস ব্যাংকের শাখা খোলা হয়েছিল, তাই এখানে এই একটা ড্রয়িং কম্পিটিশন করা হলো, এবং ড্রয়িং কম্পিটিশনে বাচ্চাদেরকে বসিয়ে দিয়ে বাবা মাদেরকে ঠেলে গুজে নিয়ে যাওয়া হচ্ছিল ওইখানের অ্যাক্সিস ব্যাংকের যে কাউন্টারটা করা হয়েছিল সেখানে। এবং সেখানে ওই ব্যাংকে রীতিমতো বিভিন্ন স্কিম সম্বন্ধে বোঝানো, ব্রেন ওয়াশ, এই সমস্ত কিছু করা হচ্ছিল। তো এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। না হলে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার তো প্রত্যেকটা কম্পিটিশনেই দেওয়া হয়ে থাকে। তো এটা একটা ব্যাপার, যেহেতু আমরা যেখানে থাকি সেখানে প্রচুর ফ্ল্যাট এবং প্রচুর লোক থাকে, তার জন্যই স্পেশালি এখানে অর্গানাইজ করেছিল, কারণ জানে এক আধটা মুরগি তো এখানে ফেঁসেই যাবে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো ওখানে আমার মেয়ে বসেছিল। আমার এজেন্ডাটা যেটা ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে কোনোদিন কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেনি, যেহেতু অনেক ছোট। তাই আমি ভাবলাম যে বসুক, একবার বসে জিনিসটা দেখুক যে হোয়াট ইজ দ্য কম্পিটিশন, টাইম লিমিট, এবং বাবা মা ছাড়া ওখানে বসে আর 5টা বাচ্চার সাথে বসে ড্রয়িং করবে। তার নিজের মধ্যে যে একটা জিনিস থাকে সেটাকে একটা বিল্ড আপ করবে। এই জন্যে আমি ওকে জাস্ট বসিয়েছিলাম, যাতে নিজের মধ্যে নিজস্বতাটা বিল্ড আপ করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। অনেকে জিজ্ঞেস করেছিল বলে আমি আজকে ক্ল্যারিফাই করে দিলাম। এটা হচ্ছে এই ড্রয়িং কম্পিটিশনে আমার মেয়ে ড্রয়িং করছে, তখন দূর থেকে ভিডিওটা করেছিল আমার হাজবেন্ড। তো সেটাই আমি খানিক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে বোধহয় সবথেকে ছোট এখানে। বাকি আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই বড়। আর এই মেয়ে যখন ড্রয়িং কম্পিটিশনে গেছিল তখন আমি আমার ঘরের কাজ ঝটাপট করে সেরে নিচ্ছিলাম। আর ঘরে বাচ্চা না থাকলে হাতে অনেক সময় পাওয়া যায় নিজের কাজ সারার জন্যে, আর অফুরন্ত এক্সট্রা কাজও কিছু করা হয়ে থাকে, মানে করা যায় আর কি। বাচ্চা স্কুল থাকলে বাচ্চা স্কুল থেকে ফেরার আগে কি করে ঝটাপট রান্নাবান্না কমপ্লিট করে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চার জন্যে রেডি থাকবো সেটা ভাবতে হয়। আর বাচ্চা যখন ঘরে থাকে তখন কি করে রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু সামলে বাচ্চাকে টাইম দিতে পারবো, বাচ্চাকে পড়াতে পারবো সেটা ভাবতে হয়। আর বাচ্চা যখন এরকম কোনো কম্পিটিশন বা
বা কারোর বাড়ি ঘুরতে গেল বা সামহাও কোথাও খেলতে গেল বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা করলো, তখন অনেকটা সময় পাওয়া যায়। তখন ঘরের কাজ সামলে ওঠার পরও হাতে খানিকটা সময় পাওয়া যায়, যে সময়টা নিজের জন্য অতিবাহিত করা যায়। ইয়েস, যেটা আমাদের যারা সিঙ্গেল হ্যান্ডলি আমরা ঘর সংসার করছি তারাই বুঝবো। কারণ আমাদের একা হাতেই সমস্তটা সামলাতে হয়। যেমন ধরো, আমাকে একা হাতেই ঘরের সমস্ত কাজ করা থেকে, রান্নাবান্না থেকে, ঘর পরিষ্কার থেকে, বাচ্চার পড়াশুনো থেকে, সমস্ত থিং A to Z সমস্ত কিছু আমাকে সামলাতে হয়। তো সেই ক্ষেত্রে সময়টা পাওয়া যায় না নিজেকে দেওয়ার মতো, বা একটা রিল শ্যুট করব, একটা কন্টেন্ট প্রপারলি ক্রিয়েট করব, সেটার সময় পাওয়া যায় না। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করলে তবেই তো সফলতা আসবে, চেষ্টা না করলে তো সফলতা আসবে না। হার তো আছেই, যদি জিত হয়ে যায় এই কথাটা মেনেই আমি জীবনের সাথে চলতে থাকি। আর বসে থাকতে আমি পারি না, আমার মনে হয় কিছু না কিছু কাজ করতেই থাকবো। তো এখন রান্না বান্না করছি, ওদিকে ভাতও আমার বসে হয়ে গেছে। আমি কুকারে ভাত করি, অলওয়েজ অনেকের প্রেসার অবশ্য কুকারে ভাত প্রেসার করি। কুকারে ভাত করাটা পছন্দ নয়, তারা অবশ্য ডেচকি বা হাঁড়িতে ভাত করাটা পছন্দ করে। বাট সামহাও আমার প্রেসার কুকারে ভাতটা পছন্দ হয়। আমি কারণ খুব কম গ্যাস পড়ে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি পারি প্রেসার কুকারে খুব ঝরঝরে ভাত করতে। তো ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে, ওটাকে নামিয়ে রাখলাম, খানিকক্ষণ পরে সিটিটা ছাড়াবো। আর তরকারিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঘরটা একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, নিট অ্যান্ড ক্লিন করে নেবো, মানে ঘর ঝাঁট পরিষ্কার করে নেবো। আর যেহেতু প্রপারলি ঘরটাকে মেনটেন করে রাখি, তার জন্য ঘরটা খুব একটা নোংরা হয় না, তাই ঝটাপট আমার কাজগুলো সারা হয়ে যায়। আমার এই সোফাটার উপর দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় রাখা আছে, ওগুলো চান টান করে এসে পরবো, তার জন্য রেডি করে রেখেছি। আর মেয়েটাকে চান টান করে রেডি করেই পাঠিয়েছি, জানি অনেকটা সময় লাগবে, এসে যাতে খুব খিদে লাগলে ভাত টাত খেয়ে নিতে পারে, তার জন্য। আর এই সোফাটা আমি রিসেন্টলি কিনেছি, এটা সোফা কাম বেড, মানে এটা ম্যাজিকের মতো খুলে বেড হয়ে যায়। আর এত ভালো, এটা এত ভালো কি বলবো। আর যেহেতু সেগুন কাঠের, খুবই লাইট ওয়েট আর ভীষণ সুন্দর, মানে লোকজন এলে কোনো অসুবিধাই নয়। আমাদের যেটা ফ্ল্যাটের ঘর, ফ্ল্যাট ঘর আর কি, যাদের 2 BHK ফ্ল্যাট, ধরো আমার 2টো রুমের বেশি রুম নেই, তো সেক্ষেত্রে অনেকজন লোকজন এলে শুতে দেওয়া সত্যিই খুব অসুবিধা হয়ে যায়। তো এইরকম ঘরে যাদের ছোট রুম, মানে কম রুম আর কি, তাদের এরকম অপশন একটা অবশ্যই ঘরে রাখা উচিত। আমাদের এখানে ম্যাক্সিমাম ঘরে এরকম সোফা কাম বেড রয়েছে। যারা দুর্গাপুরে থাকো তারা সবাই চেনো, ভ্যানাসিটি থেকে আমি এটা কিনেছিলাম। তো আজকে ভাবলাম অনেকটা যেহেতু সময় আছে, রান্না টান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ঘরটার কমপ্লিট হয়ে গেল, ঘরটার গোছানো। তো ভাবলাম এই সময় একটু এক্সারসাইজ করে নেওয়া যাক, এই সামান্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর কি। আজকাল আমি আমার এক্সারসাইজটা একটু কমই করা হচ্ছে। আমি ওই কি করি বলো তো, বাচ্চাকে দিতে যাই ভোরবেলা, তখন ওই নিচে থেকে ওপরে, মানে আমি থাকি 10th ফ্লোরে, আমি ওই 2nd ফ্লোর বা 3rd ফ্লোর বা 4th ফ্লোর, এই 3টে ফ্লোরের মধ্যে যে কোনো একটা ফ্লোরে যেদিন যেমন ইচ্ছে হয় আর কি, যেদিন শরীরের কন্ডিশন যেরকম থাকে সেরকম লিফটে আসি, তারপরে বাকিটা পুরো লাফিয়ে লাফিয়ে উঠি একদম 10th ফ্লোর অবধি। তাতে করে আমার আগে প্রথমে খুব কষ্ট হতো, প্রথমে আমি 5th ফ্লোর 6th ফ্লোরে গিয়ে আবার খানিকটা হাঁপাতাম, রেস্ট নিতাম, তারপরে আবার উঠতাম। এখন মোটামুটি গোটাটা উঠতে পারি, মানে শরীরের এনার্জিটাকে বিল্ড আপ করা, যে আমি অনেকটা সিঁড়ি একসাথে উঠতে পারবো এরকম আর কি। একটা সময় আমরা জয়মাতাজি গেছিলাম, জয়মাতাজি গিয়ে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার শরীর নিতেই পারিনি এতটা হাঁটা। তো আমি চাইছি যে শরীরটাকে সেরকম করতে, যাতে এই বয়সটাতে যেখানে যেখানে ঘুরতে যাব শরীরটা যাতে সাথ দেয়। কারণ একটু এজ হয়ে গেলে আর সেরকম জায়গায় ঘুরতে যেতে পারবো না, ওই দীপুদা অবধিই মানে থাকবো, থেমে থাকবো, তার বেশি যেতে পারবো না। তো এখন যদি একটু আধটু সেরকম অ্যাডভেঞ্চারাস ঘুরতে যাওয়া যায়। যাই হোক, অনেকটা সময় ছিল, ভাবলাম একটু নেল পালিশও লাগিয়ে নিই, তাই একটু নেল পালিশ লাগিয়ে নিচ্ছি ঝটাপট করে। নেল পালিশটুকুও লাগাবার সময় পাই না, বিশ্বাস করো, এত কাজের চাপ। আর আগে একটা সময় এমন ছিল, যখন জব করতাম, যেদিন ছুটি পেতাম সেদিন তো 1 ঘন্টার ওপর বোধহয় বাথরুমে কাটাতাম। তারপরে মানে চান করতে, চুলে কন্ডিশনার, হেনা হ্যানা ত্যানা এসব করতাম। তারপরে তোমার নিজের যত্ন নেওয়া, নিজের নখের পায়ের যত্ন নেওয়া, এই সমস্ত কিছু। তো এখন টুকটাক একটু একটু যত্ন নিই, আর যতটুকু নিজের যত্ন নিই ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, যে ওই একটুখানি যে যত্ন নিই, সেই একটুখানিতে আমার কিন্তু অনেকটা কাজ হয়।
যাই হোক, হাতে নেল পালিশগুলো লাগিয়ে নিলাম। এটা সেই নেল পালিশটা যেটা কালিম্পংয়ে কিনেছিলাম, এখনও চলছে। সত্যি পাহাড়ের যে কটা প্রোডাক্ট আমি পাহাড় থেকে কিনে নিয়ে এসেছি সব কটা এ ক্লাস। মানে একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি ফোল্ডিং পাহাড় থেকে, সেটা এত সুন্দর আমি জানি না দেখিয়েছি কিনা, আমার মনেও পড়ছে না। তো কালিম্পং থেকে আনা, মানে পাহাড় থেকে আনা ওই ব্যাগটা এত সুন্দর, একদম ছোট হয়ে যায় ফোল্ডিং হয়ে, কিন্তু খুললে অনেক বড় হয়ে যায়। একটা ছাতাগুলো ওখানে ভীষণ ভালো পাওয়া যায়। মানে যে ছাতাগুলো আমরা দেখি যে তোমার রেগুলার পাওয়া যাচ্ছে, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন, অনলাইনে পাওয়া যাচ্ছে, অনেক দাম, সেগুলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পাহাড়ে পাওয়া যায়, ভীষণ ভাল লাগে। এই পাহাড়ি অঞ্চল যেখানেই ঘুরতে যাও না কেন, সেটা সিমলা মানে হিমাচল ওইদিকে হোক বা এদিকে নর্থ বেঙ্গলের সাইডে হোক, তুমি দুটো জিনিস কিন্তু কমন পাবে। একটা হচ্ছে ফোল্ডিং ব্যাগ, আর একটা হচ্ছে ছাতা। কারণ পাহাড়ে ছাতা এই জন্যই খুব বিক্রি হয়, কারণ পাহাড়ে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়, যখন তখন বৃষ্টি হয় আর কি। এখনই খুব সুন্দর ওয়েদার, তো এখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এই জন্য ছাতাটা খুব বিক্রি হয়। আর ফোল্ডিং ব্যাগটা এই জন্যে, কারণ ওদের যেহেতু অনেকটা চড়াই উঠতে হয় হেঁটে হেঁটে, তার জন্য ওরা ফোল্ডিং ব্যাগটা ক্যারি করে, যখন প্রয়োজন হলো খুলে জিনিসপত্র নিয়ে নিল। তো এই দুটো জিনিস পাহাড়ে গেলে অবশ্যই মিস করো না, অবশ্যই কিনো, ভীষণ কাজের, আর ভীষণ কোয়ালিটি ভালোও পাওয়া যায়। আর একটা জিনিস পাহাড়ে আমরা লক্ষ্য করেছি, কথা বলতে বলতে মনে পড়লো তাই বলছি, যে ঢোলা ঢোলা প্যান্ট আর কি, আমরা এখানে যেগুলো প্যান্ট পরি সেগুলোর থেকে একটু অন্য ধরনের প্যান্ট পাহাড়ে পাওয়া যায়। একটু লক্ষ্য করলে দেখবে পাহাড়ি মেয়েরা কিন্তু একটু অন্য ধরনের প্যান্ট পরে। যাই হোক, নেল পালিশ পরে এখন একটু পায়ে নেল পালিশগুলো শোকাচ্ছি, কেমন লাগছে জানিও, আমার তো ভীষণ ভাল লাগছে। এই পার্পল কালারটা আমার মেয়ে পছন্দ করেছিল, আমার ভীষণ ভাল লাগে। আর এরপরে স্কিপ করে একদম সন্ধ্যেবেলা চলে যাচ্ছি। সন্ধ্যেবেলা হাসবেন্ড মশাই অফিস থেকে ফেরার সময় হাবি জাবি এক গাদা কিনে নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে চিকেন মোমো, আমার মেয়ের ফেভারিট, মেয়ের জন্য নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে চিকেন পাসিন্দা, যেটা লম্বা লম্বা দেখতে পাচ্ছ, ওগুলো নিয়ে এসছে আমার জন্য একটা, আমার হাজব্যান্ডের জন্য একটা। তো আমি স্টাফিংটা একটু খুলে দেখাচ্ছিলাম তোমাদের, মানে নিজেও দেখছিলাম বলতে পারো, যে আমি চিকেন মোমোটা করব, তো স্টাফিংটা কীরকম হবে সেটা একটুখানি খুলে দেখছিলাম। আর বাইরের মোমো খেতে ভীষণ ভাল লাগে, কিন্তু ভীষণ আনহেলদি। আমি একটা মোমোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, পারলে তোমার বাচ্চা টাচ্চাকে কোনোদিন চাইলে খাওয়াতে পারো করে, ভীষণ ইজি আর এত টেস্টি হয়, ট্রাস্ট মি, একদম দোকানকে হার মানাবে। আর এখানে আমাদের চিকেন পাসিন্দা এনেছিল, চিকেন পাসিন্দাগুলোও খুব টেস্টি ছিল খেতে। তো আমাদের এটাই সন্ধ্যাবেলা স্ন্যাক্স ছিল। ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম, আশা করি তোমাদের ভাল লাগবে। যদি ভাল লাগে অবশ্যই ব্লগটাকে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে। অ্যান্ড অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আরও ভালো ভালো ব্লগ দেখবার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই চিকেন পাসিন্দাটা আমাদের এখানে পাওয়া যায়, জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কিনা। এটার মধ্যে সস দিয়ে সালাড দিয়ে এটাকে খেতে জাস্ট অসাম লাগে। আমার পেটে অতটা সয় না, তার জন্য আমার খেলে খুব অসুস্থ হয়ে পড়ি আমি। তবুও মাঝে মাঝে তো ইচ্ছা করে বাইরে থেকে খাবার খেতে, তাই হাজব্যান্ড মশাই নিয়ে এসেছিল। আর এটা খাওয়ার পর রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছা করেনি, তো রাত্রেবেলা একটু লাইভ টাইপ করি, মেয়েকে পড়াই, তারপরেও দুটো ভাত খাই, খাবো না তা নয়, মানে ওই ভাত প্রেমী মানুষ হলে যা হয়, রাত্রেবেলা যাই খায় না কেন ভাতটা খেতেই হবে। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা।